মে মাসের মাত্র 2 সপ্তাহের ব্যবধানে এস আলমকে ঘিরে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সাইপ্রাসে তার এবং তার স্ত্রীর যৌথ মালিকানাধীন একটি বিলাসবহুল আবাসিক সম্পত্তি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। একই সময় বাংলাদেশের একটি আদালত তার অনুপস্থিতিতে তাকে 5 মাসের কারাদণ্ড দিয়েছেন। একই সময় সিঙ্গাপুরের তদন্তকারীরা তার ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে তদন্ত চালাতে শুরু করেছে। শুধু সিঙ্গাপুরেই তার সম্পদের পরিমাণ 100 কোটি মার্কিন ডলার। আজকে আর একটা রিপোর্ট আন্তর্জাতিক গণমাধ্যমে, সেটি বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনে না, বরং অত্যন্ত লজ্জার। বাংলাদেশে যখন চরম আর্থিক সংকট, তখন এক এক করে বিভিন্ন রিপোর্ট আসছে যে কি পরিমাণ টাকা পাচার হয়েছে। সেই পাচারের সম্ভবত শীর্ষে আছেন এস আলম। দ্য এজ মালয়েশিয়ার প্রতিবেদন, অর্থাৎ মালয়েশিয়ার একটি গণমাধ্যম, তারা বলছে যে নজর এখন এস আলম সংশ্লিষ্ট মালয়েশিয়ার 2 হোটেলের দিকে। নানা দেশে তদন্ত বিস্তৃত হচ্ছে এবং পরিস্থিতিটা এমন যে বলা হচ্ছে যে পাচার টাকা এত পরিমাণ বিস্তৃত, যেটা ভূমধ্য সাগর অঞ্চল পর্যন্ত বিস্তৃত। চট্টগ্রাম থেকে ভূমধ্য সাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত। শত শত হাজার হাজার কোটি টাকা। মানে কি করবে বাংলাদেশে, আর কত বিনিয়োগ হবে? এবং এই বিনিয়োগের তো আর জায়গা নেই। সুতরাং বাংলাদেশে তো হয়েছেই বিনিয়োগ, আর সেই পাচার টাকা বাইরে নিয়ে এসে বিভিন্ন কোম্পানি গঠন করে হোটেল, রিসোর্ট, সম্পত্তি ক্রয়, মানে এলাহি কারবার। এখন যেই দুবাই টুবাই বাদ দিলাম, মালয়েশিয়ার গণমাধ্যম মালয়েশিয়ার বিভিন্ন সম্পদ নিয়ে এই রিপোর্টটি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে এস আলম তার ব্যবসায়িক সাম্রাজ্যের বেশিরভাগই গড়ে তুলেছেন পাচারের অর্থ দিয়ে। মে মাসের মাত্র 2 সপ্তাহের ব্যবধানে এস আলমকে ঘিরে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সাইপ্রাসে তার এবং তার স্ত্রীর যৌথ মালিকানাধীন একটি বিলাসবহুল আবাসিক সম্পত্তি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। একই সময় বাংলাদেশের একটি আদালত তার অনুপস্থিতিতে তাকে 5 মাসের কারাদণ্ড দিয়েছেন। একই সময় সিঙ্গাপুরের তদন্তকারীরা তার ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে তদন্ত চালাতে শুরু করেছে। শুধু সিঙ্গাপুরেই তার সম্পদের পরিমাণ 100 কোটি মার্কিন ডলার, প্রায় 400 কোটি রিঙ্গিত ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেখেন, এই সবগুলো ঘটেছে শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা কিছুই জানেন না। শেখ হাসিনা কিছুই জানেন না। এত চমৎকার একটা শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় এই ধরনের মাফিয়া জন্ম নিয়েছে। এখন মনোযোগ, রিপোর্টে বলা হচ্ছে এখন মনোযোগ মালয়েশিয়ার কুয়ালালামপুরের 2টি পরিচিত হোটেলের দিকে। এগুলোর সঙ্গে এস আলম গ্রুপের সম্পর্ক রয়েছে। এস আলম হলেন এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এগুলো হলো কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অবস্থিত রেনেশা কুয়ালালামপুর হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার এবং এর পাশেই 4 পয়েন্টস বাই শেরাটন কুয়ালালামপুর সিটি সেন্টার। চিন্তা করেন, সব 5 স্টার মানের হোটেল বা কনভেনশন সেন্টার। 2টি হোটেলের মালিক ভেঞ্চুরা ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি। প্রতিষ্ঠানটি এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। 2016 সালে আইজিবি বিএইচডি মূল রেনেশা হোটেলটি ভেঞ্চুরা ইন্টারন্যাশনালের কাছে 76 কোটি 50 লাখ রিঙ্গিতে বিক্রি করেছিল। এই যে খবরাখবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যম তার অনুসন্ধানে বের করছে, এটা কিন্তু বাংলাদেশের এমন না যে তথ্যপাত্র বাংলাদেশের কাছ থেকে নিয়ে তারা রিপোর্ট করছে। কারণ আস্তে আস্তে যখন নাকি প্রচার হচ্ছে যে এস আলম একটা ইন্টারন্যাশনাল মানে টাকা পাচারকারী এবং মানি লন্ডারিংটা সারা বিশ্বে নিষিদ্ধ, সেই কাজটা যখন নাকি আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, তখন বিভিন্ন দেশের তদন্তকারী সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। সেই তদন্তের কিছু অংশ গণমাধ্যমে আসছে, তার উপর ভিত্তি করে এই রিপোর্টগুলো হচ্ছে। তো এখন বলেন যে এই এস আলমের কি হবে? টাকার জোরে তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে, সাইপ্রাসের নাগরিকত্ব নেয়, এই অন্তত 3-4টা দেশের নাগরিকত্ব আছে, তারপরও রেহাই পাচ্ছে না। সাইপ্রাসের মতন দেশ তার সম্পত্তি জব্দ করছে। এখনো পর্যন্ত বাংলাদেশ কর্তৃপক্ষ কিছুই করতে পারেনি, তাকে ফেরত আনতে পারেনি। যেমন বেনজিরকে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তাও ইন্টারপোল তাকে আটক করছে বলে, এবং দুবাইয়ের মতন একটা কঠোর নিরাপত্তার একটা দেশ বলে এটা সম্ভব হয়েছে। অন্য কোনো দেশে থাকলে হয়তো সেটা সম্ভব ছিল না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই যে মালয়েশিয়ায় যে সম্পত্তি আটক হলো, কদিন পরেই প্রধানমন্ত্রী যাবেন সেই দেশটাতে। তিনি নিশ্চয়ই অনুরোধ করবেন, সেই অনুরোধের প্রেক্ষিতে এই সব সম্পত্তিও জব্দ হবে। এখন জব্দ হচ্ছে ঠিকই, কিন্তু এই সব অর্থ ইউনূস সরকারের আমলে কোনো অর্থই বলতে গেলে ফেরত আসেনি।
এখন অন্তত এই সমস্ত সম্পদ জব্দ করে এই টাকাগুলি যদি আনতে পারে, তাহলে এই চরম মানে আর্থিক ক্রাইসিসের মধ্যে কিছুটা স্বস্তি মিলবে। দেখেন ওইদিকে ইরান যে শান্তি চুক্তি করছে, সেই শান্তি চুক্তির মধ্যে কিন্তু অন্যতম বিষয় কিন্তু তাদের জব্দ হওয়া সম্পত্তি ফেরত আনা, যেটা তাদের ইকোনমিতে কাজে লাগবে। এই সালামদের মতন লোকদের কাছ থেকে যদি 5,000 টাকা ফেরত আনা যায়, কিছুটা হলেও রক্ষা পাবে, অন্তত যোগানটা বাড়বে। এখন দেখা যাক কি হয়। প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, তার আগে এরকম একটি টাকা পাচারের খবর চলে আসলো। নিশ্চয়ই প্রধানমন্ত্রী এটি নজরে আনবেন মালয়েশিয়া কর্তৃপক্ষের, যাতে এইসব সম্পত্তি জব্দ করে বাংলাদেশে ফেরত আনা যায়।